করছেন। নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। আজকে একটু অন্যভাবেই শুরু করি। হাস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু, কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে, বাহবাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়া মুখ গিরগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো, খাবে কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা দিয়ে শুরু করলাম, তার কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে এটা পড়ে এসেছি, সুকুমারের আবোল তাবোল, সে খিচুড়ি। তো এই খিচুড়ির এই যে লাইনগুলোর এর অর্থটা হচ্ছে যে যুক্তি বা নিয়মহীনভাবে কতগুলো এটা আজগুবি জগৎ। তো কবি এইখানটাতে যেটা আর কি বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে অদ্ভুত এবং মজার এবং কতগুলো কল্পনাপ্রবণ মানে বিষয়গুলো নিয়ে তিনি একটা আজব একটা জগৎ তৈরি করেছেন। এবং ব্যাকরণ মানি না এই কথাটির মধ্যে হচ্ছে যে যুক্তি ও শৃঙ্খলার কোনো তোয়াক্কা করি না। হ্যাঁ, এই কথাগুলো বলে কেন শুরু করলাম, দেখুন এখন ভোটের আবহ, এই আবহতে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বলছি কেন কি বিজেপি হচ্ছে প্রধান হচ্ছে বিরোধী দল হিসেবে এবার নেমেছে। এবং বিগত বছরগুলোর মতন এবছরও তারা হচ্ছে যেন তেন প্রকারে বঙ্গ দখল করার একটা মনোবাসনা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং এই যে বললাম যে কোনো যুক্তি নিয়ম মানে শৃঙ্খলা কোনো কিছু তারা তোয়াক্কা করছে না। হ্যাঁ, এই কথাগুলো কেন বলছি, পরপর যে ঘটনাক্রমগুলো ঘটছে সেই ঘটনাক্রমগুলো কিন্তু এই দিকেই একটা ইঙ্গিত দিচ্ছে। আজকে যখন আমরা এই আলোচনা করতে বসছি, আপনারা যখন দেখছেন, তার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূলের তরফ থেকে কিন্তু তাদের যে নির্বাচনী ইস্তেহারটা সেটা প্রকাশিত হয়ে গেছে। এবং আপনারা এতক্ষণে সেটা জেনে গেছেন যে সেখানে নানা রকম গত 15 বছরের যে তাদের হচ্ছে যে কাজ রাজ্য সরকারের সেটার খতিয়ানও যেমনি তুলে ধরা হয়েছে, তেমনি আগামী দিনে রাজ্যের মানুষের জন্য যেই বিষয়গুলোকে মানে তারা গুরুত্ব দিয়ে কাজগুলো করতে চান সেইগুলোকে তারা তুলে ধরেছেন। এবং এইখানে গুরুত্বপূর্ণভাবে দেখা গেছে যে উত্তরবঙ্গের একটা বিষয় কিন্তু ইশতেহারে গুরুত্ব পেয়েছে, সেখানটায় চা বাগানের শ্রমিকদের থেকে এইগুলো বিষয়। তো এই গেল তৃণমূলের অবস্থান আজকের দিনে। পরপর কেন কি বলছি, পরপর প্রত্যেক দিন হচ্ছে ঘটনার কতগুলো ক্রম ঘটছে এবং সকাল থেকে রাত পর্যন্ত সেইগুলো আমরা পরপর ধারাবাহিকভাবে দেখে যাচ্ছি। এক্ষেত্রে যেটা আজকে আমাদের আলোচনার বিষয় যে বিজেপি কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু মানছে না। সেই দেখুন এসআইআর প্রক্রিয়া থেকে শুরু হয়েছিল। এসআইআরের যেটা মানে যেই ধরনের হচ্ছে, দেখুন এসআইআর মানে হচ্ছে স্পেশাল রিভিশন। এই স্পেশাল শব্দটি হচ্ছে বিজেপি এবার আমদানি করেছে। মানে স্বাধীনতার পর থেকে এই রিভিশন বিভিন্ন সময় নিয়ম মেপে হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের গণতান্ত্রিক দেশ, সেই প্রক্রিয়া মেনেই আমরা চলি। কিন্তু বিজেপি এবার দেখা গেল যে হচ্ছে হ্যাঁ বিজেপি বলছি কেন কি নির্বাচন কমিশনের সঙ্গে এই বিজেপির যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটি এখন প্রমাণিত এবং সেটি আমরা আলোচনার পরে আরও আসছি। তো এসআইআর শব্দটি এবার যোগ হলো, কেন এই স্পেশাল শব্দটি যোগ হলো সেটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং আমরা এখন প্রমাণ পাচ্ছি যে স্পেশাল কেন, এই রিভিশনটা কেন স্পেশাল, কেন কি না এই রিভিশনের মাধ্যমে বিজেপির যেই আরএসএসের যে নিজস্ব এজেন্ডা সেই এজেন্ডাটা ফুলফিল করার একটা তারা চেষ্টা চালাচ্ছেন নির্বাচন কমিশনকে সামনে রেখে। হ্যাঁ, সেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে হচ্ছে আমরা জানি যে একটি নিরপেক্ষ বডি হিসেবে তারা কাজ করেন, সেই নিরপেক্ষতা আজকে মোটামুটি কোন পর্যায়ে গেছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। যে আগে বিহারের যেটা নিয়ে আলোচনা হলো, প্রচুর জলঘোলা হলো বিহার নির্বাচনের সময়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্য হলো, পশ্চিমবঙ্গে হচ্ছে। কেন পশ্চিমবঙ্গে ব্যাপারটি অন্যরকম। এই যে বললাম যে বিজেপি এখানটা আদা জল খেয়ে নেমেছে, কেন বিজেপির একটা কোথাও যেন হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা স্বপ্ন পূরণের একটা ব্যাপার, তাদের হচ্ছে মনোবাসনা পূরণের একটা ব্যাপার যে বঙ্গ জয় করতে হবে যেন তেন প্রকারে, সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা আমরা করতে চাই না, এরকমই কিন্তু একটি ভাবনা। দেখুন এসআইআর এর মাধ্যমে এতগুলো মানুষ রাজ্যের প্রায় 60 লাখ এই আজকেই হচ্ছে আপনাদের যেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি যে লিস্টটা সেটাই আজকে আবার প্রকাশিত হওয়ার কথা। সেইখানটা থেকে আমরা আরও জানতে পারবো যে কতগুলো নাম বাদ গেছে বা কী ব্যাপার। কিন্তু
তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে তথ্যটা এসছে সেই তথ্যটাতে দেখা যাচ্ছে যে 50 লাখ 60 লাখ এইটা কিন্তু আরও অনেকটা বাড়বে। এটা কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এখনও যেটা মানে মানে যেটা বিচারাধীন আছে, যেই জায়গাটা বিচারাধীন এবং হচ্ছে যেই নামগুলো বাদ গেছে সেই সবটা যদি যোগ করা হয় তাহলে সেটা প্রায় কয়েক মানে কোটির দিকে চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা অনেকে করছে। তো এবং সেই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই সেই বললাম যে বিজেপি আরএসএস এর নির্দিষ্ট এজেন্ডা, সেই একটা সম্প্রদায়ের মানুষকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, বেছে বেছে বাদ দিয়ে দেওয়া, এইগুলো হচ্ছে তারা পরপর করে করছেন। দেখুন গতকাল মানে অর্থাৎ আপনাদের বৃহস্পতিবার হচ্ছে বিজেপি হচ্ছে একটি তালিকা প্রকাশ করে, দ্বিতীয় হচ্ছে তাদের প্রার্থী তালিকা। দেখুন মজার ব্যাপার, দেখুন আমি একটু দেখার চেষ্টা করছি, আপনার কতটা কি বুঝতে পারবেন জানি না, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন এই হলো বিজেপির সেই তালিকা, প্রার্থী তালিকা, ঠিক আছে। বাংলায় ভোট, বাংলায় হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশিত হবে, অন্তত ইংরেজির সাথে হিন্দির সাথে বাংলাটি থাকবে সেইটি হচ্ছে আমরা আশা করি। কিন্তু দেখুন এইখানটায় বাংলার কোনো বও নেই, বাংলার কোনো বও নেই, অথচ তারা বাংলার মানুষের কাছে ভোট চাইছেন, বাংলার মানুষের কাছে বাংলা দখল করার চেষ্টা করছেন, অথচ এইখানটায় বাংলার কোনো অস্তিত্বই নেই। ফলে এইটা একটা ছোট বিষয় বললাম। তো এরকম পর 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 বিষয়গুলো যেখানটায় দেখা যাচ্ছে যে তারা কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করছেন যেন বাঙালি অস্মিতা বা এই ব্যাপারগুলোকে নিয়ে, হ্যাঁ সেটা কিভাবে প্রমাণ করার চেষ্টা করছেন, যেখানটা হচ্ছে নরেন্দ্র মোদীর মঞ্চে দেখা যাচ্ছে যে দক্ষিণেশ্বরের হচ্ছে একটা মন্দির সেইখানটাতে হচ্ছে রাখা, অথচ সেই মন্দিরের সামনে রামকৃষ্ণদেব বা হচ্ছে সারদা মা নেই বা মা কালীও নেই, সেইখানটা আছে নরেন্দ্র মোদীর ছবি। এই হলো বিজেপি, এই হলো তাদের বাঙালি অস্মিতা। আগে ছিল রাম, এখন তারা কেউ কারুর পরামর্শে তারা এখন শুরু করেন হচ্ছে মা কালী দিয়ে। কিন্তু এতেও দেখা যাচ্ছে যে বিষয়টা কিন্তু আস্তে আস্তে করে সামনে চলে আসছে যে তাদের বাঙালিদের নিয়ে কি চিন্তা ভাবনা। সাধারণ এই ভোটার তালিকা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইখানটায় বাংলার প্রতি তাদের কি ভাবনা চিন্তা। দেখুন তারা একটা যুক্তি দেয় যে কেন্দ্রীয় দল, সেই কারণের জন্য আমাদের কেন্দ্রীয় দল হচ্ছে সিদ্ধান্ত নেয়, চূড়ান্ত তালিকায় সিলমোহর দেয়, সেই কারণের জন্য ইংরেজি বা হিন্দিতে নামটা রয়েছে। হ্যাঁ ভালো কথা। আর অন্য কেন্দ্রীয় দল আমরা জানি এখানটায় কংগ্রেস বা অন্য যারা আছে তারাও এরকমটাতে হচ্ছে যখন প্রার্থী তালিকা ঘোষণা করে, তাদের তো নিজস্ব বিজেপিতে এখানটা এত বড় টিম কাজ করছে, তারা নিয়ে এসছে সেইখানটা, সেই টিম কি এইখানটায় এই তালিকাটি তৈরি করতে পারলো না? সেখানটা কি তাদের কারুর মনে হলো না যে এইখানটা হচ্ছে বাংলা রাখা উচিত, বাংলা শব্দটিতে নামগুলো লেখা উচিত? এটা গেল একটা। প্রথম পরপর করে বলি, এক এসআইআর নিয়ে যেরকম একটা প্রক্রিয়া চলছে সেইটা, তারপরে হচ্ছে এই ধরনের যে হচ্ছে বাংলা বিরোধী যেই ব্যাপারগুলো সেইগুলো ক্রমশ চলছে। তারপরে পরপর করে আরও কতগুলো বিষয় আপনাদের বলি যে আমরা কিছু বিজেপির হচ্ছে নেতাদের নেত্রীর সঙ্গে কালকে যখন হচ্ছে কথা হচ্ছিল যে এই তালিকা দিয়ে, তারপরে দেখুন এখন না অদ্ভুত রকমের একটা আচরণ এই বিজেপি নেতা নেত্রীদের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে। মানে তাদের সঙ্গে যখনই কথা বলতে যাওয়া হচ্ছে তখন তাদের মধ্যে একটা যেন এটা এই তো আর হচ্ছে কদিন পরই ক্ষমতাটা আমাদের চলে আসছে, কিন্তু ক্ষমতায় আসছেন তারা, সব কিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু তারা একবারও বলছেন না বাংলার মানুষ তাদের পক্ষে ভোট দেবেন। তারা এই জায়গাটায় একটা হাসি মুখে অদ্ভুতভাবে তারা বলছেন আরে এই তো নির্বাচন কমিশন যা করছে না, খেল দেখাচ্ছে, এবার আর মমতা ব্যানার্জি পালানোর উপায় নেই, এই চলে এলাম বলে আমরা। অর্থাৎ বাংলার মানুষের প্রতি তাদের আস্থা নেই, তারা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে কতটা হচ্ছে তাদের হচ্ছে জন্য পথ হচ্ছে মসৃণ করবে সেই ব্যাপারেই হচ্ছে তারা এখন বসে আছে, তার উপর ভরসা করে বসে আছে। অর্থাৎ নির্বাচন কমিশনের শুরুতেই যেটা বললাম যে ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক। আজকে দেখুন আদালতে শাসক দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মামলা করা হয়েছে এবং তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট আনা হয়েছে, যেটা এই স্বাধীনতার পরে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবং নির্বাচন কমিশনের মানে সম্পর্কে যে ভাবমূর্তি, যেই মানে তাদের যে সংজ্ঞাটি নির্বাচন কমিশনের, সেই সংজ্ঞাটিই বদলে দিচ্ছেন এই জ্ঞানেশ কুমার।
এক্ষেত্রে আপনারা বলতে পারেন কেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। দেখুন, আপনাদের আরেকটি কথা বললে বুঝতে পারবেন, এই যে নির্বাচন কমিশন, হ্যাঁ, এটি একটি মানে স্বতন্ত্র একটি হচ্ছে সংস্থা, যারা হচ্ছে নিজস্ব হচ্ছে ভাবে কাজ করে এবং গোটা দেশের হচ্ছে ভোট যাতে প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে চলে সেটার জন্য সারা বছর ধরে কাজ করে। এটা একটা নিরপেক্ষ বডি। কিন্তু যারা জানেন, যারা আমাদের যারা সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করেন, তারা ব্যাপার জানেন যে দিল্লিতে এই যে নির্বাচন কমিশনকে সঙ্গে যে বিভিন্ন বিষয়, তাদের অর্থের যোগান বলুন, তাদের যে বিভিন্ন প্রশাসনিক ব্যাপারগুলো বলুন, এই যে ধরুন যে ফোর্স যে ডিপ্লয় করছে, মানে যে কেন্দ্রীয় বাহিনী যে হচ্ছে তারা পাঠাচ্ছে বা বিভিন্ন জায়গায় পাঠায়, সব কিছুর জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরাসরি হচ্ছে লিয়াজও রাখা হয় এবং সেখানকার যে এখন আমলা ফার্স্ট সেক্রেটারি যারা, তারা হচ্ছে ওই জায়গাটার সঙ্গে হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখে, নিয়মিত তারা আলাপ আলোচনা করেন। তো ফলে এখন যেই অভিযোগটি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধীরা তুলছেন সেটি যে কতটা সঙ্গত সেটি কিন্তু প্রমাণ করার জন্য আর বলতে লাগে না। যে কেন কিনা জানেন, যে অমিত শাহ শুভেন্দু অধিকারী তার বাধ্য ছাত্র, শুভেন্দু অধিকারীর কথা শুনে এবারে রণকৌশলটা সাজিয়েছেন। সেইখানটাতে রণকৌশলের মধ্যে যা যা প্রক্রিয়া আছে, যেখানটায় হচ্ছে ভোটারদের প্রথমে ভোটারদের নাম বাদ দাও, তারপরে হচ্ছে রাজ্যে হচ্ছে একটা অদ্ভুত রকমের একটা পরিস্থিতি তৈরি করো, প্রশাসনিক সমস্ত বিষয়গুলোকে ঘেটে দাও, দিয়ে পুরো কমিশনের একদম আওতায়, যেমন হচ্ছে মনে হচ্ছে যেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতন করে উপক্রম, সেরকম পরিস্থিতি তৈরি করে ভোটটা করুন। দেখুন, তো ফলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দিকে যে আঙুলটা উঠবে সেটা স্বাভাবিক। কেন উঠছে সেটা নিয়ে আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, পুরো জলের মতন পরিষ্কার। আরেকটা জিনিস দেখুন, যে তারা এই বিষয়টার উপর কতটা আস্থা। শুভেন্দু অধিকারী দেখুন দুদিন ধরে হচ্ছে প্রচার চালাচ্ছেন, গতকাল গিয়েছিলেন হচ্ছে ভবানীপুরে তার এখানটা কেন্দ্রে, এবং আজকে ছিলেন হচ্ছে তিনি মেদিনীপুরে। প্রথমে গিয়েই তিনি দেখা যাচ্ছে যে থানাতে ঢুকছেন, থানাতে গিয়ে হুমকি চুমকি দিচ্ছেন। কেন? মানে তাহলে কোথাও যেন তারা হচ্ছে এটা কোথায় যাবেন, মানুষের সঙ্গে একটু প্রচার করবেন সেইভাবে করে, সেটা তো আছে, কিন্তু প্রথমেই টার্গেট করা হচ্ছে থানা। শুভেন্দু অধিকারী প্রথম থেকে এইগুলো করছে কেন? এই ভয়ের আতঙ্কের পরিবেশটা কেন তৈরি করা হচ্ছে? ভোটটা তো দেবেন মানুষ, তাহলে সেই মানুষের উপর যদি আস্থা না থাকে তাহলে আপনারা শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে পার হবেন? দেখুন, এরকম উদাহরণ আগেও আছে বাংলাতে। বিজেপি বেশ কয়েক বছর ধরেই তো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকবার ভোটের আগে হচ্ছে তারা একই ফাঁদে পা দেয় এবং হচ্ছে ফল প্রকাশের পর তারা হচ্ছে বিস্মিত হয়। প্রত্যেকবার ভোটের আগে বিজেপি রাজনীতির বাইরে কোনো শক্তি বেশি হচ্ছে মানে কিছু নির্ভর করে তাদের উপর করে হচ্ছে এই ফলটার আশা করে যে এই ফলটা তাদের পক্ষে যাবে, এবং প্রত্যেকবার হচ্ছে তৃণমূলের বিরোধী যে ভোটাররা সেই মূল ইস্যু থেকে বিভ্রান্ত হয়ে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, এই সমস্ত বিষয়, কেন্দ্রীয় বাহিনীর দাপটের অতি সক্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রচণ্ড বিপদে পড়েছেন, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে। এবং এই বিষয়গুলো নিয়ে হচ্ছে দেখা যায় যে প্রত্যেকবার তাদের হচ্ছে নৌকো হচ্ছে মাঝপথে গিয়ে হচ্ছে ডুবছে। ফলে এবারও সেই চেষ্টা চালাচ্ছে, এবং এইবারের চেষ্টাটা আলাদা। কেন আলাদা, কেন বেশি মরিয়া, তার কারণ হচ্ছে যা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনটা আদৌ নরেন্দ্র মোদীর হচ্ছে প্রধানমন্ত্রীত্ব থাকাকালীন আর হবে কিনা সেই ব্যাপারে নেই, হয়তো হবে না। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহ জানেন, ফলে তাদের কাছে এটা একটা প্রেস্টিজ ইস্যু। যেন তেন প্রকারে তারা হচ্ছে এই বাংলা দখল করতে চাইছে, যেন হচ্ছে যে কোথাও নরেন্দ্র মোদীর হচ্ছে একটা রাজনৈতিক যে বাসনা, সেই বাসনাটা হচ্ছে শেষ বাসনা পূরণ করতে চাই। শেষ বাসনা এই কারণের জন্য বলছি, একের পর এক রাজ্য যেন তেন প্রকারে তারা দখল করেছে। কিভাবে দখল করেছে সেটা আমরা সবাই জানি। সেই জায়গাটাতে হচ্ছে বাংলা তারা কিছুতেই দখল করতে পারছেন, বারবার চেষ্টা করছেন, বারবার ফেল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা বটবৃক্ষের মতন দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটা থেকে বাংলার মানুষও তার উপর আস্থা রাখছেন। সেই জায়গাটা থেকে কিন্তু নরেন্দ্র মোদীরা কোনো কৌশলেই কিছু বাংলাকে দখল করতে পারছেন না। ফলে এইবার আবার নতুন কৌশল, ও তার হচ্ছে ডেপুটি অমিত শাহ এবং তার এখানকার বঙ্গে হচ্ছে তার হচ্ছে বাধ্য ছাত্র শুভেন্দু অধিকারী, তারা মিলে একটা আবার নতুন ন্যারেটিভ চালিয়েছে। এই বুঝি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এইবার আসল চাপে পড়ে গেছে, এইবার হচ্ছে তার হচ্ছে বিদায় আসন্ন, এরকম। কিন্তু যেই ধরনের পরিস্থিতি, বাংলার যেই ধরনের রাজনৈতিক চরিত্র, তাতে কিন্তু বাংলার মানুষকে বাদ দিয়ে এই ভোট জয় করা সম্ভব নয়। এই জন্য যেটা দিয়ে আমি শুরু করেছিলাম,
যে হচ্ছে আবল তাবলের ওটা দিয়ে যে কোনো ব্যাকরণ মানছে না, তারা এই স্বপ্নে বিভোর হয়ে এবং নরেন্দ্র মোদীর স্বপ্ন যেন তেন প্রকারে বাস্তবায়িত করার জন্য সেটা নির্বাচন কমিশনের যে নিজস্ব যে গরিমা সেটাকেও বিসর্জন দিতে তারা ভুলছে না, কোনো কিছু ভুলছে না, সব কিছু মিলে এবং তারা বাংলা দখল করার চেষ্টা চালাচ্ছে এবং হচ্ছে বাঙালি আনাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তোয়াক্কা না করে, ফলে এই জায়গাটা থেকে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেই আবল তাবলের ওই বিষয়গুলো দিয়েই যে হাসছিল সজারু ব্যাকরণ মানি না। আপনারাও কি তাই মনে করছেন? জানান আমাদের কমেন্ট বক্সে এবং দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।